2016 সালের 1 জুলাই দিনটি ছিল শুক্রবার। ঢাকার অভিজাত এলাকা গুলশান তখনও স্বাভাবিক। সন্ধ্যার পর বিভিন্ন রেস্টুরেন্টে মানুষজন খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। বিদেশি নাগরিকদের আনাগোনাও ছিল বেশ স্বাভাবিক। কিন্তু রাত যত বাড়তে থাকে হঠাৎ করে বদলে যায় সব কিছু। খবর আসে গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি চলছে। প্রথমে অনেকে বুঝতেই পারছিল না আসলে কী ঘটেছে। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও ভয়ঙ্কর খবর। গুলশানের একটি রেস্টুরেন্টে সশস্ত্র হামলাকারী ঢুকে মানুষকে জিম্মি করেছে। রেস্টুরেন্টের নাম হলি আর্টিজান বেকারি। এরপর যে রাত শুরু হয়েছিল তা পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলাগুলোর একটিতে। আজকের বুঝে নাওতে আমরা ফিরে যাব সেই রাতের পুরো ঘটনা প্রবাহে। কিভাবে হামলা শুরু হয়েছিল, কেন হলি আর্টিজানকে টার্গেট করা হয়েছিল, কিভাবে প্রায় 12 ঘন্টা ধরে চলে জিম্মি সংকট, আর শেষ পর্যন্ত কিভাবে শেষ হয়েছিল সেই ভয়াবহ রাত। চলুন পুরো ঘটনাটি বুঝে নেওয়া যাক। রাত তখন প্রায় 8:30। গুলশানের 79 নম্বর সড়কে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে ঢুকে পড়ে একদল সশস্ত্র জঙ্গি। পরবর্তী তদন্তে জানা যায় হামলায় অংশ নেওয়া 5 জন বন্দুকধারী ছিল। নির্বাস ইসলাম, রুহান ইমতিয়াজ, মীর সাবে মোবেশ্বর, খায়রুল ইসলাম পায়েল এবং শফিকুল ইসলাম উজ্জ্বল। তারা অস্ত্র, গুলি, বিস্ফোরক ও ধারালো অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। ভেতরে তখন দেশি বিদেশি অনেক মানুষ। হামলাকারীরা নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরু হয় জিম্মি সংকট। কিছুক্ষণের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রাত 9টার দিকে পুলিশ হামলার খবর পায়। পুলিশ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে শুরু হয় গোলাগুলি। গুলশানের আশেপাশের বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন। জানালার কাঁচ ভেঙে পড়ে। শোনা যেতে থাকে একের পর এক গুলির শব্দ। একজন স্থানীয় বাসিন্দা পরে বিবিসি বাংলাকে বলেছিলেন তার ড্রয়িং রুমের জানালার কাঁচ পর্যন্ত গুলিতে ফেটে যায়। সেই রাতের আতঙ্ক যে কতটা ভয়াবহ ছিল এই একটি ঘটনায় তার ধারণা দেয়। হামলার খবর পাওয়ার পর পুলিশ সদস্যরা রেস্টুরেন্টটি ঘিরে ফেলার চেষ্টা করেন, কিন্তু হামলাকারীরা ভারী অস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়। এই সংঘর্ষে 2 পুলিশ কর্মকর্তা নিহত হন। তাদের মধ্যে ছিলেন বনানী থানার তৎকালীন ওসি মোহাম্মদ সালাউদ্দিন এবং ডিবির সহকারী কমিশনার রবিউল করিম। আরও বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হন। এরপর ঘটনাস্থলে যোগ দেয় পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। গুলশানের 79 নম্বর সড়ক কার্যরত নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। কিন্তু ভেতরে কি ঘটছে, কতজন জিম্মি, তারা জীবিত আছে কিনা, হামলাকারীদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে, এসব প্রশ্নের কোনো উত্তর তখনও পাওয়া যাচ্ছিল না। রাত বাড়তে থাকে। একদিকে বাইরে নিরাপত্তা বাহিনীর অবস্থান, অন্যদিকে ভেতরে জিম্মিদের নিয়ে বসে থাকে হামলাকারীরা। তদন্তে বলা হয় হামলাটি হঠাৎ করে হয়নি, এর পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা। হামলার আগে সম্ভাব্য কয়েকটি স্থান পর্যবেক্ষণ করা হয়েছিল। শেষ পর্যন্ত হলি আর্টিজানকে বেছে নেওয়া হয়, কারণ শুক্রবার রাতে সেখানে বিদেশি নাগরিকদের উপস্থিতি বেশি থাকার সম্ভাবনা ছিল বলে তদন্তে উঠে আসে। রাত পেরিয়ে ভোর হয়, কিন্তু জিম্মি সংকটের কোনো সমাধান হয়নি। নিরাপত্তা বাহিনী বুঝতে পারে সাধারণ অভিযান চালালে ভেতরে থাকা জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই শুরু হয় বিশেষ অভিযানের প্রস্তুতি। অভিযানের দায়িত্ব নেয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন থান্ডারবোল্ট। সকাল প্রায় 7:30। হলি আর্টিজানের চারপাশে তখন নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান। এরপর শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি। সকাল প্রায় 7:45 দিকে কমান্ডোরা রেস্টুরেন্টের দিকে অগ্রসর হন। শুরু হয় অভিযান। সঙ্গে সঙ্গে আবারও শোনা যায় গুলির শব্দ। কমান্ডোরা দ্রুত রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেন। কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শুরু করেন তারা। কিছু জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায় ভেতরে ঘটে গেছে এক ভয়াবহ হত্যাকাণ্ড। প্রায় 1 ঘন্টা অভিযানের পর হলি আর্টিজানের নিয়ন্ত্রণ নেয় যৌথ বাহিনী। রেস্টুরেন্টের ভেতর থেকে উদ্ধার করা হয় বহু মরদেহ। জীবিত উদ্ধার করা হয় 13 জনকে, কিন্তু 20 জন জিম্মির জীবন আর রক্ষা করা সম্ভব হয়নি। নিহতদের মধ্যে ছিলেন
9 জন ইতালীয় নাগরিক, 7 জন জাপানি নাগরিক, ভারতের 1 জন নাগরিক, বাংলাদেশের নাগরিক সহ আরও কয়েকজন। 2 পুলিশ কর্মকর্তা আগের রাতের সংঘর্ষে নিহত হন। সব মিলিয়ে এই হামলায় প্রাণ হারান 22 জন, আর 5 জন হামলাকারীও কমান্ডোর অভিযানে নিহত হয়। অভিযান শেষ হওয়ার পর তদন্ত শুরু হয়। ধীরে ধীরে সামনে আসতে থাকে ভয়ঙ্কর কিছু তথ্য। তদন্তে বলা হয় এই হামলার পরিকল্পনা চলছিল কয়েক মাস ধরে। হামলার সঙ্গে মোট 21 জনের সম্পৃক্ততার কথা উঠে আসে। এর মধ্যে 5 জন ছিল সরাসরি হামলাকারী, আর অন্যরা হামলা পরিকল্পনা, অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ, আশ্রয় এবং যোগাযোগের সঙ্গে জড়িত ছিল বলে তদন্তে উল্লেখ করা হয়। তদন্তে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে তামিম আহমেদ চৌধুরীর নাম আসে। এছাড়াও সারোয়ার জাহান, মারজান, জাহিদুল ইসলাম, তানভীর কাদেরী সহ কয়েকজনের নাম সামনে আসে। তাদের অনেকেই পরবর্তী সময় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হন। হলি আর্টিজানের কয়েকদিন পরই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ জামাতের কাছে হামলার ঘটনা ঘটে। এরপর তদন্তকারীরা হলি আর্টিজান ও শোলাকিয়া হামলার মধ্যে সাংগঠনিক যোগাযোগের সম্ভাবনার কথা বলেন। এরপর আইন শৃঙ্খলা বাহিনী দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করে। জঙ্গি বিরোধী অভিযানের আরেকটি বড় অধ্যায় আসে 2017 সালে। সিলেটের শিববাড়ির আতিয়া মহলে জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে শুরু হয় অভিযান। অভিযানের নাম অপারেশন টুয়াইট লাইট। কয়েকদিন ধরে চলে অভিযান। ভবনের ভেতর থেকে বিস্ফোরক ও গোলাগুলির শব্দ শোনা যায়। এই অভিযানও দেখিয়ে দেয় হলি আর্টিজানের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। দেশের বিভিন্ন জায়গায় তখন জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলছিল। হলি আর্টিজান মামলার তদন্ত শেষ হতে সময় লাগে প্রায় 2 বছর। 2018 সালের জুলাইয়ে তদন্তকারী সংস্থা আদালতে চার্জশিট দেয়। তদন্তে 21 জনের সম্পৃক্ততার কথা বলা হলেও তাদের মধ্যে 13 জন বিভিন্ন অভিযানে নিহত হওয়ার চার্জশিটে 8 জনকে অভিযুক্ত করা হয়। 8 জনের মধ্যে ছিলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাশেদুল ইসলাম ওরফে রাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, রাকিবুল ইসলাম সহ আরও 2 জন। পরবর্তীতে পলাতক 2 আসামিকেও গ্রেফতার করা হয়। আর মামলায় আটক হওয়া সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক হাসনাত রেজা করিমের বিরুদ্ধে তদন্তকারীরা সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর 2019 সালের নভেম্বরে ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল এই মামলায় 7 জনকে মৃত্যুদণ্ড দেয়। 1 জন আসামিকে খালাস দেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণে এই মামলাকে বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্রের ওপর বড় আঘাত হিসেবে উল্লেখ করা হয়। 2016 সালের 1 জুলাইয়ের রাত বাংলাদেশের ইতিহাসে শুধু একটি সন্ত্রাসী হামলার রাত নয়, এটি ছিল এমন একটি ঘটনা যা একসঙ্গে নাড়া দিয়েছে বাংলাদেশ ও পুরো বিশ্বকে। গুলশানের একটি রেস্টুরেন্টে কয়েকজন তরুণের হাতে শুরু হয়েছিল জিম্মি সংকট, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেটি পরিণত হয়েছিল আন্তর্জাতিক সংবাদে। 22টি প্রাণ চলে যায়, অনেক পরিবার হারায় তাদের প্রিয় মানুষকে। আর বাংলাদেশ বুঝতে পারে জঙ্গিবাদ শুধু দূরের কোনো সমস্যা নয়, এটি সমাজের ভেতরেও ঢুকে পড়তে পারে। হলি আর্টিজানের সেই রাত আমাদের মনে করিয়ে দেয় উগ্রবাদ কখনো ধর্মের প্রতিনিধিত্ব করে না, নিরীহ মানুষের হত্যা কোনো আদর্শ হতে পারে না। আর একটি সমাজকে নিরাপদ রাখতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন সচেতনতা, শিক্ষা, পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা। 1 জুলাইয়ের সেই রাত আজ বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত, এবং সেই ইতিহাস জানা জরুরি যাতে একই ধরনের অন্ধকার আর কখনো ফিরে না আসে। আমি সজল, আপনারা দেখছেন বুঝে নাও। ইতিহাসের জটিল ঘটনাগুলো সহজ ভাষায় বুঝতে আমাদের সঙ্গে থাকুন।